খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 18 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 2026 সালের আগে আরো 16 লক্ষকে বাড়ি দেব, বাংলার বাড়ি প্রকল্পে বড় ঘোষণা মমতার। এক দেশ এক ভোট বিল পেশের সময় সংসদে গড়হাজির 20 জন বিজেপি সাংসদ, হুইপ অমান্যের নোটিশ জারি। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে উত্তপ্ত আসানসোল, জেলা শাসককে চিঠি খোদ আইনমন্ত্রীর। পরীক্ষা চলাকালীন এসএফআই কর্মসূচি, বারাসাত কলেজে ধুমধুমার, মুখ ফাটল পুলিশের। আলিপুরদুয়ারে যৌনপল্লীতে শুট আউট, মৃত মহিলা, আহত নবম শ্রেণীর ছাত্র, পাল্টা গণপিটুনিতে মৃত আততায়ী। নদিয়ায় অবাক করা কাণ্ড, উধাও হবু বউয়ের জন্য রাখা সোনার গয়না, বিয়ের আগে মাথায় হাত বরপক্ষের। ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েই সিবিআই এর হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। 52 হাতির দাপট, আমন মরশুমে বাঁকুড়ায় কৃষকদের দুশ্চিন্তা, চূড়ান্ত সতর্কতায় বন দফতর। সোনার দামে ফের বদল, দেখে নিন কলকাতায় এক ভরির দাম কত হলো। নতুন সিগারেট খেতে শিখলে যা হয়, ফিরাদের সমালোচনা করায় দলের বিধায়ককেই ধুয়ে দিলেন মদন। বাম আমলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। গতকাল মঙ্গলবার থেকে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম দফায় বাড়ি তৈরির 60,000 টাকা দেওয়া হচ্ছে। পরের কিস্তিতে আরও 60,000, মোট 1,20,000 টাকা দেওয়া হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসাবে 42 জন সুবিধাভোগীর হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন তিনি। সঙ্গে জানান, রাজ্য কথা দিলে কথা রাখে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2 কিস্তিতে আবাসের টাকা দেওয়া হবে। 12 লক্ষ সুবিধাভোগী এই টাকা পাবেন। 3 থেকে 4 দিনের মধ্যে সকলের কাছে এই টাকা পৌঁছে যাবে, যার জন্য রাজ্যের মোট 14,773 কোটি টাকা খরচ হবে। যোগ্য সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কড়া হাতে সার্ভে করা হচ্ছে। প্রায় 34 লক্ষ বাড়িতে সমীক্ষা চলছে, নজর রেখেছেন প্রশাসনিক প্রধানরা। মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষা করে 28 লক্ষ যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা গিয়েছে। প্রথম ধাপে এর মধ্যে 12 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হলো। বাকি 16 লক্ষ পরিবারকে কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে রাজ্যই ব্যবস্থা করবে। 2026 সালের আগে সকলকেই 2 কিস্তিতে টাকা দেওয়া হবে। মে থেকে জুন মাসে 8 লক্ষ এবং পরবর্তী বাকি 8 লক্ষকে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠান থেকে কেন্দ্রকেও তোপ দাগেন মমতা। বলেন, এই প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে 24,000 কোটি টাকা পায় বাংলা, কিন্তু পায়নি। তাই আমাদের যা আছে তাই দিয়েই করছি। আমরা ভিক্ষা চাই না, এটা মানুষের অধিকার। তার দাবি, গত 3 বছরে 69টি টিম পাঠিয়েছে কেন্দ্র, যা চেয়েছে তাই দিয়েছি, তাও কোনো লাভ হয়নি। এক দেশ এক ভোট বিল পেশের সময় লোকসভায় গড়হাজির বিজেপিরই 20 সাংসদ। এবার তাদের নোটিশ ধরাচ্ছে গেরুয়া শিবির। মঙ্গলবার লোকসভায় সকল সাংসদকে হাজির থাকতে হবে, এই মর্মে হুইপ জারি করেছিল বিজেপি। তারপরেও 20 জন সাংসদের অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টায় সংসদে এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। নিয়ম মেনে তার আগে এক দফা ভোটাভুটি হয়। বিজেপি আগে থেকেই জানত যে সংবিধানের 129তম সংশোধনী পেশ মোটেও সহজ হবে না, ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে। আর তাই স্বাভাবিকভাবেই দলের সব সাংসদদের এদিন লোকসভায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। রীতিমতো হুইপ জারি করা হয়েছিল। তারপরেও দলীয় সাংসদদের অনুপস্থিতি বিজেপির শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের একাংশের দাবি, এই বিল নিয়ে দলের অন্দরেই ফাটল রয়েছে, তাই ভোটাভুটির দিন অনুপস্থিত রইলেন 20 জন সাংসদ। আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদেরা। চড়া সুরে বিলটির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। বিলটি লোকসভায় পেশ হওয়ার পর বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তিনি বলেন, এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। পাশাপাশি সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যারা একসঙ্গে 8 রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে পারছে না, তারা কোন মুখে গোটা দেশে একসঙ্গে নির্বাচনের কথা বলে। এরপর বক্তব্য রাখতে উঠে এই বিলের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তুমুল হই হট্টগোল বেঁধে যায় লোকসভায়।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সাধারণ মানুষের ওপর জমি মাফিয়াদের অত্যাচার সেভাবে বন্ধ হয়নি। আগ্নেয়াস্ত্র, লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত হিলভিউ এলাকার ঘটনা। এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র ও লাঠি ডান্ডা নিয়ে 40 থেকে 50 জন একটা বাড়িতে হামলা করেছে। বেধড়ক মারধর করা হয়েছে বাড়ির সদস্যদের অভিযোগ, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল তাদের জমি কেড়ে নেওয়া। আসানসোল পুর নিগমের 76 নম্বর ওয়ার্ডের হিলভিউ এলাকাতে বিগত কয়েকদিন যাবৎ চলছিল এই তাণ্ডব। শান্তপ্রিয় এলাকা হিলভিউ। এখানকার মানুষ ভয়ে আতঙ্কে কয়েকদিন কোথাও কিছু অভিযোগ জানাতে পারেননি। তারপরে তাদের যে কমিটি রয়েছে পাড়ার, তার তরফেই থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটককে সমস্ত বিষয়টি জানান বাসিন্দারা। মন্ত্রী মলয় ঘটক ওই পাড়ায় গিয়ে সাধারণ মানুষদের নিয়ে একটি বৈঠক করেন। তাদের কাছ থেকে সমস্ত ফুটেজ দেখার পর তিনি পুলিশকে বলেন, যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে বা তাণ্ডব চালাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। জেলা শাসককে নিজের প্যাডে চিঠি লিখে জানান, ওই জমি মাফিয়ারা যে জমিগুলো নিজের নাম করে নিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত করুক। হেলথ সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি সরকার বেছে রেখেছে, সেই জায়গাটি কিভাবে তারা নিজের নামে নথিভুক্ত করে নিল সেই বিষয়েও তদন্ত করে দেখুক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও আতঙ্কমুক্ত হয়েছেন বলেই জানিয়েছেন। তবে যেভাবে কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছিল জমি মাফিয়ারা, তাতে এলাকার বড় বড় ব্যবসায়ীরা কি করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না। আদেও কি কোনো সুফল মিলবে? কঠোরতম শাস্তি পাবে ওই দুষ্কৃতীরা, নাকি এই ঘটনার পুনরাবৃত্তি হবে? ওয়াকিবহল মহলে অন্তত এমনই প্রশ্ন উঠেছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। বারাসাত কলেজে সেমিস্টার পরীক্ষা চলাকালীন এসএফআই এর কর্মসূচি। আরজিকর কাণ্ড নিয়ে কলেজের গেটের বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ স্লোগান। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বলে তাদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ, আর তার থেকেই তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর মধ্যে ধুমধুমার। মারমুখে হয়ে ওঠে দুই পক্ষ। সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। হামলার মধ্যে পড়ে এক পুলিশ কর্মী এবং তিনি জখম হয়েছেন বলেও খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বারাসাত কলেজে সেমিস্টারের পরীক্ষা চলছিল। বেলার দিকে এসএফআই কর্মী সমর্থকরা ওই এলাকায় জড়ো হন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মিছিল শুরু করেন তারা। মিছিল ওই কলেজ গেটের সামনে পৌঁছয়। তুমুল স্লোগানিং চলছিল কলেজ গেটের সামনে। কলেজে পরীক্ষা চলছে, কোনোভাবেই সেখানে স্লোগানিং করা যাবে না সেই দাবি তুলে পাল্টা কলেজের গেটের সামনে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন। শুরু হয়ে যায় দুই তরফের মধ্যে বিবাদ, তারপরেই হাতাহাতি। মুহূর্তে সেই জায়গায় রণক্ষেত্র হয়ে যায়। ওই কলেজের অদূরেই শিয়ালদহ বনগাঁ রেলপথ। কলেজের সামনে দিয়ে গিয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভ আরও এগিয়ে যায় 11 নম্বর রেলগেটের সামনে। সেই বিবাদ অদূরে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনেও শুরু হয়ে যায়। টিএমসিপি ও এসএফআই এর মধ্যে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। গোটা এলাকা যানজটে স্তব্ধ হয়ে যায়। বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সংঘর্ষের মধ্যে পড়ে এক পুলিশ কর্মীর মুখ ফেটে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুই পক্ষকে পুলিশ দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু প্রাথমিকভাবে তা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। গুলির শব্দে চমকে উঠল আলিপুরদুয়ারের সমাজপাড়া। এক মহিলাকে বাইকে ধাওয়া করে গুলি করল এক যুবক। গুলি লাগে মহিলার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এরপরে হামলাকারী ওই যুবক ঘটনাস্থলের পাশেই একটি জায়গায় এক যুবককে গুলি করে। গুলি লাগে তার পায়ে। মঙ্গলবার সন্ধে প্রায় 6:30 আলিপুরদুয়ার শহরের 16 নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় এক বাইক আরোহী যুবক। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুলির শব্দ পেয়ে ছুটে আসে এলাকার মানুষজন। তারা দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। বাইকে চড়ে পালাচ্ছে এক যুবক। এদিকে গুলি চালিয়ে ওই যুবক হাসপাতালের ভেতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। মহিলাকে গুলি করে ওই যুবক চলে যায় পার্শ্ববর্তী ইটখোলা এলাকায়। সেখানে এক যুবককে
গুলি করে ওই বাইক আরোহী যুবক পালিয়ে যায়। গুলি লাগে ওই যুবকের পায়ে, কিন্তু এবার ওই হামলাকারী যুবক আর ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করে। সেই যুবকের অবস্থা এখন আশঙ্কাজনক। তাকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ভর সন্ধ্যায় এমন গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে হাসপাতালের কাছে গুলি চলেছে সেখানে অনেক রাত পর্যন্ত মানুষ চলাফেরা করে, পুলিশে টহলদারিও থাকে। সেখানে কিভাবে এরকম হামলা চলল তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন ওই মহিলাকে গুলি করা হলো তা এখনো স্পষ্ট নয়। হামলাকারী যুবকের পরিচয়ও এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। বিয়ে করতে যাচ্ছিলেন, সেই মতো তৈরিও হয়ে যান। বেরোনোর আগেই চমকে উঠলেন বর। গোটা বিয়ে বাড়ি জুড়ে হইচই পড়ে গেল। উঠল খোঁজ খোঁজ রব। কিন্তু কি হয়েছে? নদিয়ার শান্তিপুর থানার কেসিদাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে মীর সৌরভ সিদ্দিকী ও তার নবস্ত্রীর জন্য একটি 25 গ্রামের সোনার হার এবং 1 ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন। সোমবার ছিল তার বিবাহ। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখেন সুরক্ষিত স্থান থেকে সোনার গয়না দুটি উধাও, অর্থাৎ কেউ বা কারা চুরি করে নিয়েছে। এরপর শোরগোল পড়ে যায় গোটা পরিবারে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে। মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পরিবারের দাবি, এই চুরির ঘটনার পিছনে পরিচিত কেউ জড়িত রয়েছে। তারা চাইছেন অতি সত্বর পুলিশ তদন্ত করে চুরির কুল কিনারা খুঁজে বের করে সোনার গয়নাগুলি উদ্ধার করার চেষ্টা করুক। জানা গিয়েছে মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকীর বৌভাত, কিন্তু হঠাৎই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তার গোটা পরিবার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার তাকে ভার্চুয়ালি আদালতে পেশ করার পরই গ্রেফতারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তের স্বার্থে সুজয় কৃষ্ণকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই। এদিকে তার তীব্র বিরোধিতা করেছেন কালীঘাটের কাকুর আইনজীবী। প্রাথমিকের মামলায় সিবিআই গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় আগে হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন কালীঘাটের কাকু। প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত জটিলতার কারণে তা খারিজ করে দেয় হাইকোর্ট। তার ঠিক পরের দিনই অন্য মামলায় সুজয় কৃষ্ণকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতে। সেখানেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। বিরোধিতা করে কালীঘাটের কাকুর আইনজীবী। তিনি বলেন, ওনাকে আটকে রাখতেই এখন গ্রেপ্তার করতে চাইছে সিবিআই। 25শে নভেম্বর ইডি মামলায় হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি শেষ হয়ে গিয়েছে। তারপরই সিবিআই শোন অ্যারেস্ট দেখাচ্ছে। এতে স্পষ্ট যে ওনাকে আটকে রাখতেই হেফাজতে চাওয়া হচ্ছে। পাল্টা সিবিআই এর আইনজীবী বলেন, সুজয় কৃষ্ণ ভদ্র দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে যোগ রয়েছে। তদন্তের প্রয়োজনে তল্লাশি চালানো হয়েছিল, তলবও করা হয়েছিল, বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব নথি খতিয়ে দেখেই তদন্তের জন্য সুজয়কে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে। সুজয়, শান্তনু, কুন্তলরা অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়েছে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করা হয়। সিবিআই এর দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তালিকা পাঠিয়ে বেআইনিভাবে অনেকের চাকরির ব্যবস্থা করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। মাত্র 1.5 মাস আগে বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে পাড়ি জমিয়েছিল হাতির একটি বিশাল দল। কিন্তু শীতের শুরুতেই সেই 52টি হাতির দল ফের বাঁকুড়ার জঙ্গলে হানা দিয়েছে। আমন ধান কাটার মরশুমের মাঝেই হাতির দলটির আগমনে চাষিদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির দলটিতে 8টি শাবক রয়েছে। রবির ভরা মরশুমে চাষের জমি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা পার করে বিষ্ণুপুরের জঙ্গল ছুঁয়ে দলটি চলে আসে জয়পুরের আতকাটা জঙ্গলে। হাতির দলের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে বন দপ্তর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। স্থানীয় এলাকাগুলিতে দুর্ঘটনা এড়াতে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় জলপথ হাতির দলের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে বন দপ্তর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। স্থানীয় এলাকাগুলিতে দুর্ঘটনা এড়াতে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় জঙ্গল পথ এড়িয়ে চলার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় এখনও আমন ধান কাটা চলছে। জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরাই ধান গাদা রেখেই কাজ চালাচ্ছে। এমন পরিস্থিতিতে হাতির দলটির যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক সমাজ। বন দপ্তরের অনুমান, হাতির দলটি মাচানতলা জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এবং চাষিদের ফসল রক্ষার্থে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হালকা উদ্বেগ সৃষ্টি করেছে সোনার দাম। 1 সপ্তাহ পর ফের বেড়েছে সোনার দাম।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার কলকাতায় 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে 78,000 টাকা, যা আগের তুলনায় 110 টাকা বেশি। 22 ক্যারেট সোনার 10 গ্রাম দামও 100 টাকা বেড়ে 71,500 টাকা হয়েছে। তবে 18 ক্যারেট সোনার দাম কিছুটা কমে 80 টাকা নেমে দাঁড়িয়েছে 58,500 টাকায়। পাশাপাশি প্ল্যাটিনামের দামও বৃদ্ধি পেয়েছে। আজ প্ল্যাটিনামের দাম বেড়ে 390 টাকায় হয়েছে 25,470 টাকা। বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আদালতে চিন্ময় কৃষ্ণর হয়ে লড়ছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। জীবনের ঝুঁকি নিয়েও তিনি চিন্ময় কৃষ্ণকে আইনি সহায়তা দিতে রাজি। তাই আগামী 2রা জানুয়ারি তার হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করতে সশরীরে উপস্থিত থাকবেন আইনজীবী রবীন্দ্র। সোমবার ব্যারাকপুরে এসে এমনটাই জানালেন তিনি। জানা গিয়েছে, চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে ব্যারাকপুরে ছেলের কাছে এসেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্র বলেন, আমি মরতে ভয় পাই না। আমি শুধু আইনজীবী নই, একজন মানবাধিকার কর্মীও। আর পালিয়ে যাওয়ার জন্য আমি ভারতে আসিনি। 2রা জানুয়ারি ফের চিন্ময় কৃষ্ণকে আইনি সহায়তা দেওয়ার জন্য আদালতে যাব। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন বর্ষিয়ান আইনজীবী। তিনি বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চিন্ময় কৃষ্ণ কোনো অপরাধ করেননি, বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। ভয় পেয়ে সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। প্রসঙ্গত, গত 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ। জামিনের আবেদন হয়ে যাওয়ায় তাকে জেলবন্দি করা হয়। ডিসেম্বরের শুরুতে চিন্ময় কৃষ্ণর মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনো আইনজীবী পাননি তিনি। ফলে তার মামলাটি 1 মাস পিছিয়ে দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে চাওয়া আইনজীবীরা বারবার সেনা পুলিশের হুমকি আক্রমণের মুখে পড়েছেন। কিন্তু এরপরও চিন্ময় কৃষ্ণের জামিনের মামলা লড়তে এগিয়ে আসেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময়ের জামিনের মামলাটির শুনানি এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন রবীন্দ্র, কিন্তু ঝামেলার জেরে মামলাটির শুনানি হয়নি। আগামী 2রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।